জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়াম লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন, থাকছে প্রতিবেদনে। ৭ই মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়াম লীগ নামলে কী হবে, থাকছে প্রতিবেদনে। মোদি ম্যাজিক, দেশে ফিরছে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। ফোন রেকর্ড ভাসে চাঞ্চল্য, কি চলছে তাজুলের ট্রাইব্যুনাল আদালতে, থাকছে প্রতিবেদনে। ১৭ই মার্চ রাতে দেশে ফিরবে হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন। দিল্লিতে রয়েছেন হাসিনা। তার দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের প্রতীক ফ্রিজড করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। এই রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পর বাংলাদেশের সেই পুরনো প্রশ্নটা নতুন করে ফিরতে শুরু করেছে। হাসিনা কি দেশে ফিরবেন? বিএনপি সরকার কি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে? সম্প্রতি তারেক রহমান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। গণমাধ্যমের তরফে বিএনপি চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার অবস্থান কি। তারেক জিয়া আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির ওপর নেমে এসেছিল সরকারি শাস্তি। তারপর পদ্মা দিয়ে বহু জল গড়িয়েছে। প্রায় ১.৫ বছর বাদে বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সেই পুরনো প্রশ্ন আবার ফিরে এসেছে। হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? জল্পনা আরও জোরাল হয়েছে দীর্ঘ সময়ে দেশের নানা প্রান্তে আওয়ামী লীগের দলীয় দপ্তর খোলার মধ্য দিয়ে। বিএনপি নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না। তার একটা বড় কারণও রয়েছে। সেই কারণ হল জামায়াত। দলটি যদি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে হাত মেলায় তাহলে তারেক সরকার রীতিমতো বিপদে পড়ে যাবে। তাই বিএনপির সামনে এখন একটাই রাস্তা খোলা। সেই রাস্তা হল জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রবেশ। একমাত্র সেটা হলেই তারা জামায়াত আর জাতীয় পার্টির মোকাবিলা করতে পারবে। সেই সম্ভাবনা উস্কে দিচ্ছেন হাসিনা। আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দেন। সেই অডিও বার্তায় তিনি দলের সেই সব নেতাদের দেশে ফেরার আহ্বান জানান যারা দুঃশাসনের সময় অন্যত্র চলে গিয়েছিল। হাসিনা সুস্পষ্টভাবেই বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের আগেই দলের বহু নেতাকর্মী দেশে ফিরতে শুরু করেন। বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যেই বলে এসেছেন, ভুয়ো মামলা দিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হবে না। প্রত্যেকে তাদের এলাকায় বিনা ভয়ে বসবাস করতে পারবেন। আওয়ামী লীগের কাউকে রাজনৈতিক হামলার শিকার হতে হবে না। ভোটের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দেখা গিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের ঝুলিতে টেনে আনা। অনেকে বলছেন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পেছনে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো প্রকাশ্যেই এই সব কথা বলতে শোনা যায়। ভোটের প্রচারে দেখা গিয়েছে বিএনপির নেতাদের মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগের বহু নেতাদের। তখন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা গোপন সমঝোতা হয়ে গিয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী নেতারা। পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় জেলায় নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন। ৭ মার্চের ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কী হবে? ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। আটক ছাত্রলীগ নেতার নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় তিনিও ছাত্রলীগের সঙ্গে ছিলেন। তাদের আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এজন্য নিয়ে আসা হয়েছে। ৭ মার্চ নিয়ে শেখ মুজিবুর রহমানেক নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে সেহরির টেবিল থেকে তুলে মারধর করা হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ অনুযায়ী দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী সেহরি কিপে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনে বসেছিলেন। সেখান থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানায় ফেলে রেখে যান জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। ওই দিন ৩২ ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বেশ কয়েকজন আওয়ামী লীগার। পুলিশ তাদের গ্রেফতার করে। অনেকে বলছেন তারেক রহমানের সরকার আসলে ইউনিস সরকারের এক্সটেনশন। ইউনিস সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। তারেক রহমানের সরকারের সেই ধারা অব্যাহত। ইউনিসের আমলে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে গিয়েছে, এখন সেই তারা একই কাজ করে চলেছে, ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশে পালাবদল হলেও আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গির যে কোনো পরিবর্তন হয়নি, সেটা ওইসব ঘটনা থেকে প্রমাণিত। অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে ইউনিস সরকার আওয়ামী লীগারদের সঙ্গে যা করেছে সেই একই কদর্য খেলা খেলবে তারেক রহমানের সরকার। কিন্তু বিশ্বাস আর বাস্তবতা যে এক নয়, বাস্তব কোনো সময় অবিশ্বাসের জন্ম দেয়। অনেকে বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে যেসব কারণে, তার মধ্যে একটি হল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। সেই কারণে পুলিশ হত্যার বিচারের বিষয়টি খুব অগ্রগতি হয়নি। তারা ইনডেমনিটি তুলবে না। ৭ মার্চের ভাষণের প্রতি বিএনপি বা জামায়াত বা এসিপির এই ঘৃণা আসলে ভয় থেকে। বঙ্গবন্ধুর ভাষণ শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা নয়, এই ভাষণ স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ইউনেস্কো এই ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যারা এই ভাষণকে ভয় পায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভয় পায়। তার কারণ খুব স্পষ্ট। তারা জানে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, তাদের উজ্জীবিত করে। যে কোনো দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই প্রসঙ্গে নেতাজির সেই অমোঘ উক্তির উল্লেখ করতে হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ১৯৪৪ সালে বার্মায় আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উদ্দেশ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাতে গিয়ে এই কটি শব্দ উচ্চারণ করেছিলেন নেতাজি। দেশ স্বাধীন হয়েছে, ক্ষমতায় একাধিকবার পালাবদল হয়েছে, কিন্তু নেতাজির সেই অমোঘ উক্তি মানুষ আজও ভোলেনি। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। হাজার চেষ্টা করেও শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশবাসীর মন থেকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না কোনো সরকার।